হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে সয়েলের ডিগ্রেডেশন এবং সয়েল কনজারভেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলি একে একে দেখে ফেলি। প্রথম যেটা আজকের টপিক সেটা হচ্ছে সয়েলের ডিগ্রেডেশন বা মৃত্তিকার অবক্ষয়। মাটির অবক্ষয় বলতে গেলে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া এবং মানুষের কার্যকলাপের জন্য মাটির গুণগত মান বা উৎপাদনশীলতা যখন হ্রাস পায় তখন তাকে আমরা বলি সয়েল ডিগ্রেডেশন বা মৃত্তিকার অবক্ষয়। এবং এই মৃত্তিকার অবক্ষয়গুলিকে আমরা যদি ক্লাসিফিকেশন করি বা শ্রেণীভুক্ত করি তাহলে আমরা প্রধানত ৪ ভাগে দেখতে পাবো। প্রথম হচ্ছে ফিজিক্যাল ডিগ্রেডেশন। এই ফিজিক্যাল ডিগ্রেডেশনে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে টপ সয়েল লস। টপ সয়েল লস মানে কি? ওয়াটার বা উইন্ড অ্যাক্টিভিটির জন্য মৃত্তিকার উপরিস্থিত যে ফার্টাইল সয়েল লেয়ারটা থাকছে সেটা যখন কোনো কারণবশত ক্ষয়িত হয়ে যায় তখন তাকে আমরা দেখছি সেটাকে ফিজিক্যাল ডিগ্রেডেশনের আন্ডারে। নেক্সট হচ্ছে গিয়ে কি বায়োলজিক্যাল ডিগ্রেডেশন। বায়োলজিক্যাল ডিগ্রেডেশনটা কি হচ্ছে? যখন কোনো একটা উন্মুক্ত ক্ষেত্র থাকছে সেই উন্মুক্ত ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল বা মাইক্রোবস গুলো সে বংশ বিস্তার করতে পারছে না বা সেরকম ভাবে অ্যাক্টিভিটি তারা করতে পারছে না। ফলে সেই মাটির যেটা গুণগত মান সেটা অনেক সময়তেই নষ্ট হয়ে যায়। সেটাকে আমরা বলছি বায়োলজিক্যাল ডিগ্রেডেশন। নেক্সট হচ্ছে কেমিক্যাল ডিগ্রেডেশন। আমরা মৃত্তিকাতে এগ্রিকালচার করার ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডস এগুলো আমরা ইউজ করছি এবং এগুলো ইউজ করার প্রভাবে কি হচ্ছে মৃত্তিকার যে গুণগত মান সেটা লস হচ্ছে। সয়েলের ফার্টিলিটি, প্রোডাক্টিভিটি যেমন লস হচ্ছে তার সাথে সাথে সয়েল পিএইচ মানেও কিন্তু তারতম্য আসছে। আর ইরোশন বাই ওয়াটার এটা তো আমরা প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাই আমরা এখানে আর এটাকে নিয়ে আলোচনা করছি না। এবার আমরা যেটা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কজেস, যে সয়েল ডিগ্রেডেশনের যে বিভিন্ন কারণগুলি হয়ে থাকে সেগুলি আমরা এখানে আলোচনা করতে চলেছি। সবারই প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডিফরেস্টেশন, অর্থাৎ হচ্ছে বনভূমি কেটে ফেলে আমরা যেখানে ইন্ডাস্ট্রি বা আরবানাইজেশন, নগরায়ন ইত্যাদি তৈরি হচ্ছে সেই ডিফরেস্টেশনের জন্য কিন্তু সয়েল ডিগ্রেডেড হচ্ছে। এবং এখানে আমরা আবার সয়েল ডিগ্রেডেশন ক্ষেত্রে ডিফরেস্টেশনের প্রভাবে আমরা আরেক ধরনের এগ্রিকালচার লক্ষ্য করি, সেটা হচ্ছে ঝুম চাষ। এর কারণেও কিন্তু মৃত্তিকার যে গুণাগুণ বা মৃত্তিকার কিন্তু অবক্ষয় আমরা লক্ষ্য করি। এরপরে হচ্ছে গিয়ে আনসাইন্টিফিক এগ্রিকালচার। আনসাইন্টিফিক এগ্রিকালচার অর্থাৎ যেখানে আমরা অত্যাধিক মাত্রায় কেমিক্যাল ফার্টিলাইজার ইরিগেশন করছি, আমরা একটা চাষের পরে আরেকটা চাষের জন্য সময় দিচ্ছি না, কোনো ক্রপ রোটেশনকে এখানে গুরুত্ব দিচ্ছি না, এরকম ভাবে আনসাইন্টিফিক ওয়েতে এগ্রিকালচার করলেও চাষবাস করলেও আমাদের কিন্তু মৃত্তিকার অবক্ষয় হয়। নেক্সট হচ্ছে ওভার গ্রেজিং, অর্থাৎ বর্তমান দিনে আমাদের যে রিপোর্ট রয়েছে সয়েল সার্ভে রিপোর্ট অনুযায়ী এই গ্রেজিং করার জন্য যে জমি ছিল সেই জমি কিন্তু উত্তরোত্তর কমে যাচ্ছে। ডিউ টু ভেরিয়াস টাইপস অফ রিক্লেমেশন বা পুনরুদ্ধার করার জন্য আমরা কিন্তু এই জমিগুলিকে অন্যান্য এগ্রিকালচার প্র্যাকটিস বা অন্য কোনো কাজে ইউজ করছি। ফলে আমাদের পশুচারণের জন্য ভূমি কিন্তু কমে আসছে। ফলে আমরা যে কোনো জায়গাতেই পশুচারণ করছি, আর যে কোনো জায়গাতে যখন পশুচারণ করছি তখন আমাদের যেটা প্রোডাক্টিভ ল্যান্ড যেটা থাকছে সেই প্রোডাক্টিভ ল্যান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে হচ্ছে আরবান বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যখন কোনো আমরা একটা শহরায়ন বা নগরায়ন করছি তার সাথে সাথে বিভিন্ন এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি বা মিনারেল বেসড ইন্ডাস্ট্রি যখন আমরা কোনো জায়গায় তৈরি করতে যাচ্ছি তখন সেই অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে আমাদেরকে কনস্ট্রাকশন প্রসেস করতে হচ্ছে বা এগ্রিকালচারাল ফিল্ড গুলোকে ডেভেলপ করার সময় আমরা ডিফরেস্টেশন করছি। ইত্যাদি কারণগুলোর জন্য কিন্তু আমরা এখানে মৃত্তিকার অবক্ষয় লক্ষ্য করি। এছাড়াও ক্লাইমেটিক চেঞ্জ, পলিউশন, স্যালিনাইজেশন, পোর এগ্রিকালচার প্র্যাকটিস, ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ ইত্যাদি নানাবিধ কারণের জন্যই কিন্তু আমরা মৃত্তিকার অবক্ষয় বা সয়েল ডিগ্রেডেশন গুলো লক্ষ্য করছি। তাহলে এই যে কারণগুলো আমরা লক্ষ্য করছি বা যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলোর প্রভাবে কি তৈরি হচ্ছে? আমাদের বিভিন্ন কনসিকুয়েন্সেস তৈরি হচ্ছে, মানে এর প্রভাব পড়ছে। কিসে প্রভাব পড়ছে? বিভিন্ন জায়গাতে কিন্তু এদের আমার প্রভাব পড়ছে।
তাহলে উপরিক্ত যে কারণগুলো আমরা এখানে আলোচনা করলাম, ডিসকাস করলাম, কজেস অফ সয়েল ডিগ্রেডেশন বা মৃত্তিকা অবক্ষয়ের কারণগুলি, এরপরে আমরা দেখব এর প্রভাব কি পড়ছে, সয়েল ডিগ্রেডেশনের কনসিকুয়েন্সেস কি হচ্ছে। এর প্রভাবে যেটা হচ্ছে, সর্বপ্রথম যেটা আমরা বর্তমানে একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে রিডিউসড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি। অর্থাৎ মৃত্তিকার অবক্ষয়জনিত কারণে আমাদের মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, আর মাটির গুণাগুণ যখন নষ্ট হচ্ছে তখন যে এগ্রিকালচারাল যে প্রোডাক্টিভিটি অর্থাৎ কৃষিজ উপাদান, যার তার যে উৎপাদনশীলতা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এরপরে কি হচ্ছে, বায়োডাইভার্সিটি অর্থাৎ কোনো একটা অঞ্চলের যে জীব বৈচিত্র্য ছিল, সেই জীব বৈচিত্র্য কিন্তু সেই অঞ্চলে পরিবর্তন হচ্ছে। এছাড়া আর কি হচ্ছে, রিডিউসড ওয়াটার কোয়ালিটি। রিডিউসড ওয়াটার কোয়ালিটি কিরকম ভাবে এটা হয় এই অঞ্চলে? বেসিক্যালি যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মৃত্তিকার ক্ষয় হয়, তখন সেগুলি প্রবাহমান জলধারার প্রভাবে পার্শ্ববর্তী কোনো নদী, পুকুর, হ্রদ বা জলাশয়ে গিয়ে পতিত হয়। এই যে সেখানে গিয়ে পড়ছে, ফলে সেই যে নদী বলো, পুকুর বলো বা হ্রদ বলো, তার যে নাব্যতা, সেই নাব্যতা কিন্তু অনেক কমে যাচ্ছে। সাথে সাথে এই বালি, পলি এসব পড়ার কারণে সেই জলের কিন্তু যে গুণগত মান বা তার যে কোয়ালিটি, সেটাও কিন্তু আমাদের ডিগ্রেড হচ্ছে। এছাড়াও ডেজার্টিফিকেশন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে রান অফ, এইগুলোর মাত্রাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমার মৃত্তিকা অবক্ষয়ের কনসিকুয়েন্সেস বা প্রভাব ইন আওয়ার ডেইলি লাইফ। তো আশা করি এতদূর অবধি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি। সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সয়েল কনজারভেশন অর্থাৎ মৃত্তিকার সংরক্ষণ। মৃত্তিকার সংরক্ষণ কাকে বলছে? মৃত্তিকার সংরক্ষণ হচ্ছে মাটিকে আমরা দেখছি বিভিন্ন প্রাকৃতিক বা মানবিক কার্যাবলীর প্রভাবে মৃত্তিকা ক্ষয়িত হচ্ছে। তাই এই যে ক্ষয়িত হয়ে যাচ্ছে বা অবক্ষয় হচ্ছে, সেই অবক্ষয়গুলিকে যখন আমরা বিভিন্ন সায়েন্টিফিক মেথড বা প্রসেস অবলম্বন করে মাটির এই ক্ষয় বা অবক্ষয়কে আমরা রক্ষা করব, মাটির গুণগত মানকে বজায় রাখবো, একেই আমরা বলছি মৃত্তিকার সংরক্ষণ। আর এই মৃত্তিকা সংরক্ষণ করার ক্ষেত্রে যে চারটি মূল প্রিন্সিপাল বা পলিসি গ্রহণ করা হয়েছে, সেটির মধ্যে প্রথম হচ্ছে কন্ট্রোল সারফেস রান অফ। অর্থাৎ বৃষ্টির জল কোনো একটা উন্মুক্ত ক্ষেত্রে প্রভাবিত হওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্ষয় আমরা লক্ষ্য করি। তাই প্রাথমিক অবস্থাতে সেই সারফেস রান অফ আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল রেট অফ এয়ার ফ্লো। অর্থাৎ যে হেভি যে এয়ার ফ্লো গুলো হয়, সেই হেভি এয়ার ফ্লো এর কারণে কিন্তু অনেক সময়তে আমরা মৃত্তিকার ক্ষয় লক্ষ্য করি। ডিউ টু দিস আমাদেরকে এর জন্য বিভিন্ন ধরনের শেল্টার বেল্ট বা গাছ লাগিয়ে কিন্তু এই হেভি এয়ার ফ্লো গুলোকেও কন্ট্রোল করতে হবে। প্রোটেক্ট দ্য সয়েল ফ্রম দ্য রেন। সো বৃষ্টির জল যাতে ডাইরেক্টলি মৃত্তিকার উপর না এসে পড়তে পারে, সেই বিষয়টাকেও আমরা দেখতে হবে। এবং লাস্ট অফ অল, ইনক্রিজ দ্য রেট অফ ইনফিল্ট্রেশন, যাতে মৃত্তিকাতে জলের অনুপ্রবেশ ঘটে, সেই বিষয়টাও দেখতে হবে। তবেই আমাদের গ্রাউন্ড ওয়াটার রিলেটেড যে ইস্যুস গুলো বর্তমান দিনে তৈরি হচ্ছে, সেইগুলোও হবে না, এবং সাথে সাথে আমরা মৃত্তিকার সংরক্ষণও করতে পারি। তাহলে উপরে একে একে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলিকে আলোচনা করি, তাহলে দেখতে পাবো বেসিক্যালি আমরা তিনটে পদ্ধতিতে এটা করে থাকি। একটা হচ্ছে মেকানিক্যাল মেজার্স, একটা হচ্ছে বায়োলজিক্যাল মেজার্স, আর একটা হচ্ছে অ্যাগ্রোনমিক্যাল মেজার্স। তো বায়োলজিক্যাল মেজার্স এর মধ্যে সবারই প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন। অর্থাৎ যেভাবে আমরা বর্তমানে বনভূমিকে ধ্বংস করে চলে যাচ্ছি, তার পরিবর্তে আমাদেরকে পুনরায় বনসৃজন করতে হবে। যদি আমরা বনসৃজন করতে পারি, তবে আমরা মৃত্তিকার সংরক্ষণ অনেক অংশে করতে পারবো। নেক্সট হচ্ছে গিয়ে গ্রাস ওয়াটারওয়ে। যে আমরা আগেই বললাম, বৃষ্টিপাত যখন হচ্ছে তখন সারফেস রান অফ বা পৃষ্ঠ প্রবাহের মাত্রা বেড়ে যাচ্ছে। এই পৃষ্ঠ প্রবাহটাকে আটকানোর জন্য আমরা গ্রাস ওয়াটারওয়ে বা তৃণভূমির একটা রাস্তা তৈরি করতে হবে, যার মাধ্যমে কি হবে, যে প্রবাহমান জলধারার সামনে যখন কোনো একটা বাধা থাকবে, তার গতি অনেক নিয়ন্ত্রিত হবে। গতি যখন নিয়ন্ত্রিত হবে, তার রেট অফ ইরোশনও কিন্তু অনেক কমে আসবে। নেক্সট হচ্ছে কভার ক্রপিং।
অর্থাৎ আমাদেরকে মাটি আচ্ছাদনকারী এমন যে ফসলগুলো চাষ করতে হবে যেগুলো মাটিকে আমরা আচ্ছাদন করে রাখতে পারি। এর প্রভাবেও আমরা সয়েলের যে ডিগ্রেডেশন বা ইরোশন অনেক অংশে কম করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের বায়োলজিক্যাল মেজার্স। আর এবার চলে আসবো আমরা এগ্রোনমিক্যাল মেজার্স, যেখানে প্রথম হচ্ছে আমাদের ক্রপ রোটেশন, অর্থাৎ একই জমিতে একই ফসল বছরের পর বছর না করে আমাদের মাটির যে ধর্ম উৎপাদনশীলতাকে মাথায় রেখে প্রথম বছর ধান, দ্বিতীয় বছর ডাল জাতীয় শস্য, তারপরে জব বা গম, এরকম করে যদি সারা বছর আমরা চাষের ক্ষেত্রে বা এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে যদি একটা রোটেশনাল বা মানে একটা ক্রমান্বয়ে যদি আমরা এগ্রিকালচার প্র্যাকটিসটা করি, একটা চাষের পরিবর্তে বহু ফসল চাষ করছি কিন্তু মাটির গুণাগুণ উৎপাদনশীলতার বিষয়বস্তুকে মাথায় রেখে, তখন তাকে আমরা বলছি ক্রপ রোটেশন বা শস্যাবর্তন পদ্ধতি। এটাও কিন্তু মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রে একটা পদ্ধতি। নেক্সট হচ্ছে মালচিং। এই মালচিং বর্তমান দিনে খুব ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে কি হচ্ছে, যখন আমরা কোনো একটা অঞ্চলে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি হয়ে যাচ্ছে, তারপর সেই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি হয়ে যাওয়ার পরে তার যে অবশিষ্টাংশ আমরা মাটিতেই ফেলে রাখছি। ফলে মাটি আর্দ্র তাই পরিপূর্ণ থাকছে, এবং খোলা মাটি যেহেতু থাকছে না, সেহেতু অত্যাধিক বৃষ্টি হোক বা প্রবল বেগে হাওয়া চলুক, তাতেও কিন্তু মৃত্তিকার ক্ষয় অনেক অংশে কমানো যাবে। আবার এই মালচিং থাকা যে উপাদানগুলি, সেগুলোও আবার কিছুদিন যখন মাটির সঙ্গে থাকবে, তাতে বিভিন্ন ধরনের অর্গানিজম বা বিভিন্ন ধরনের যে খনিজীকরণ প্রক্রিয়া, হিউমাস প্রক্রিয়া চলতে থাকবে। ফলে মাটিতে আবার কিন্তু জৈব পদার্থ, খনিজ পদার্থের একটা যোগান ঘটবে। এইভাবে কিন্তু মালচিং পদ্ধতিটা করা হয়ে থাকে। এছাড়াও কি করা হচ্ছে, রিডিউস টিলেজ করা হচ্ছে। রিডিউস টিলেজটা কি, যে মৃত্তিকা কর্ষণের পরিমাণ কম করে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্রিস ক্রস ফার্মিং, মিক্সড ফার্মিং, ক্রিস ক্রস ফার্মিং, মিক্সড ফার্মিং, তারপর টেরেস ফার্মিং, এই ধরনের বিভিন্ন আধুনিক পদ্ধতি করলো আমরা কিন্তু এগ্রিকালচারাল প্র্যাকটিসে করছি, যার প্রভাবেও কিন্তু আমরা মৃত্তিকার সংরক্ষণ করার চেষ্টা করছি। তাহলে এইগুলো আমাদের হয়ে গেল কি এগ্রোনমিক্যাল মেজার্স। এরপরে আমরা চলে যাচ্ছি কি মেকানিক্যাল মেজার্স। এই মেকানিক্যাল মেজার্স এর ক্ষেত্রে যেটা অন্যতম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কন্টুর প্লাগিং, অর্থাৎ নির্দিষ্ট উচ্চতায় ধাপ কেটে সেই ধাপে নির্দিষ্ট ভারী ভারী শক্ত শিলা বা মাটি দিয়ে একটা বাঁধ তৈরি করে সেখানে আমরা কিন্তু এগ্রিকালচার প্র্যাকটিস করছি, যার নাম হচ্ছে কন্টুর প্লাগিং করছি। দেন হচ্ছে টেরেস ফার্মিং। এই যে আমাদের এখানে বিভিন্ন দেখো একটা উপর থেকে জল এরকম করে নামছে, তো সেই পাহাড়ি অঞ্চলটাকে আমরা ধাপ কেটে কেটে সেই অঞ্চলে কিন্তু চাষবাস করছি, যেটা আমাদের চা চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে ইউজফুল হয়ে থাকে, বা চা চাষ আমরা এইভাবেই করে থাকি। ফলে এই ধরনের টেরেস ফার্মিং গুলো করলেও কিন্তু আমরা অনেক অংশেই মৃত্তিকার সংরক্ষণ করতে পারবো। নেক্সট হচ্ছে গিয়ে এমব্যাঙ্কমেন্টস, অর্থাৎ আমরা জানি কি প্রবাহমান জলধারাতে কি হচ্ছে, আমাদের কোনো একটা অঞ্চলের মৃত্তিকার যেমন নিম্নক্ষয় হয়, তেমন তার পার্শ্ববর্তী ক্ষয়ও হয়ে থাকে। কিন্তু যদি আমরা পাড়টাকে বাঁধিয়ে দিতে পারি জিও টেক্সটাইলের মাধ্যমে বা অন্য কোনো সিমেন্টাইজেশন পদ্ধতির মাধ্যমে, তাহলেও কিন্তু অনেকটাই আমরা পার্শ্ব ক্ষয়কে আটকে দিতে পারবো বা মৃত্তিকার ক্ষয়কে আটকে দিতে পারবো। দেন অপর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কি চেক ড্যাম ফেসিলিটি। যে সমস্ত অঞ্চলগুলিতে অত্যাধিক মৃত্তিকা ক্ষয় হয়, সেই সমস্ত অঞ্চলগুলিতে যদি আমরা চেক ড্যাম পদ্ধতি নিই, অর্থাৎ এখানে যদি আমরা জলের প্রবাহটাকে ধীর করে দেওয়ার চেষ্টা করি বা আমাদের যে সারফেস রান অফটা থাকছে সেটাকে যদি কিছুটা কমিয়ে দিই, তাহলে কিন্তু মৃত্তিকার ক্ষয় অনেক অংশেই কমানো যায়। তো চেক ড্যাম ফেসিলিটিও কিন্তু খুব ইউজফুল মেজার্স ফর সয়েল কনজারভেশন। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের বিভিন্ন আধুনিক পদ্ধতি সয়েল কনজারভেশনের জন্য। এছাড়াও একাধিক পদ্ধতি রয়েছে, কিন্তু এগুলোই আমাদের পরীক্ষা পারপাস এবং আমাদের বেসিক বিষয়বস্তু জানার জন্য একদম আদর্শ। তারপর আজকের দিনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্নগুলি বিভিন্ন নেট বলো, সেট বলো, সিটেট বলো, বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলি বারংবার রিপিটেশন হয়েছে। তাই এই কোশ্চেনগুলিকে করার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কিন্তু কমেন্ট সেকশনে আলোচনা করে নেবে। সো থ্যাংক ইউ।